নমস্কার প্রিয় দর্শক, আপনারা প্রবেশ করেছেন কলকাতা বার্তা ইউটিউব চ্যানেলে। জানাবো আজকের দেশ বিদেশের 20টি তাজা খবর। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ হেডলাইন্স। এবার কি প্রতীক হাতছাড়া হতে পারে? তৃণমূলের বিরোধী দলের হ্রাস নিয়ে মামলা সমে কৌশলী ঋতব্রত শিবিরও। রাম মন্দিরে ভক্তদের দানের কোটি কোটি টাকা উধাও, আদালতের হস্তক্ষেপ চেয়ে বিস্ফোরক অখিলেশ। ব্রিটিশদের থেকেও বেশি অত্যাচার, দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেল বাংলা, তৃণমূলকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়, রাজনৈতিক মহলে চাঞ্চল্য। প্রতিবারের বোতলে টাকা পেতে অভিষেক, অভিযোগ তাপসের। 50 লক্ষ মহিলা অন্নপূর্ণার টাকা পেয়েছেন, এবার ভেতরের খবরটা বলেই দিলেন শুভেন্দু। মাথা ধরে বালতির জলে ডুবিয়ে রাখার পর ব্লেড দিয়ে 7 বছরের ছাত্রীর হাতে শিরা কেটে খুন, কৃষ্ণনগর স্কুলের দিদিদের কাণ্ড। খারেজি মাদ্রাসার উপর কড়া নজরদারি নির্দেশ, অগ্নিমিত্রার উত্তরবঙ্গে ভিড় হওয়া মন্দিরের তালিকা চাইলেন রাজ্যের মন্ত্রী। আকাশ কালো করে বৃষ্টি, কলকাতায় দক্ষিণে 5 জেলায় 60 কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস, উত্তরে ভারী বৃষ্টি। অষ্টম শ্রেণীর ছাত্রীকে মদ্যপান করিয়ে হোটেলে গণধর্ষণের অভিযোগ, দুর্গাপুরে পাকড়াও এক মহিলা সহ 3 যুবক। মাদকমুক্ত তামিলনাড়ু তরুণ প্রজন্ম, মহিলাদের উন্নয়ন। মন্ত্রিসভার প্রথম বৈঠকে কি অঙ্গীকার মুখ্যমন্ত্রী বিজয়ের? রাজৌরিতে সন্ত্রাস বিরোধী অভিযানের মাঝে দুর্ঘটনা, পাহাড়ের ওপর থেকে পা পিছলে পড়ে মৃত্যু সেনা অফিসারের। মাসে বেতন 6000, সেই সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে উদ্ধার 2 কোটি টাকা। 4 জেলায় হদিশ মিলবে বিপুল সম্পত্তিরও। র্যালিতে এসে সুপার বাইক চালালেন দিলীপ, বাইকের দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে। পথই পথ দেখাবে, বাইক চালিয়ে ভাইরাল হয়েছিলেন, তত্ত্ব কথা আওড়ে দল ছাড়লেন টিএমসি সেই দাপুটে নেত্রী। 2023 সালের নাবালিকা নিগ্রহ, নতুন করে মামলা তুলতে চাপ, টিএমসি কাউন্সিলরকে তুলে নিল পুলিশ। সরকার ক্ষমতায় এসে অনেক গেরুয়া রঙের বাইক কিনেছে, বাইক প্রেমীদের ভালো খবর দিলেন দিলীপ। আনোয়ার দাগে খুনে মৃতকে কাছ থেকে দেখলাম, ডিম ফাটতে ইভেইত মদন। বাড়িতে পড়ে গিয়ে চোট, অসুস্থ অশোক ভট্টাচার্যকে ফোন মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কি কথা হলো? ঝড়ের গতিতে বাইক চালানোর ফল, একই সঙ্গে মৃত্যু 4 জনের। রান্নার গ্যাসের দামে নতুন ঝটকা, মধ্যবিত্তের মাসিক বাজেটে বাড়তি বোঝা। চাপের মুখে নদীর শিকার, ভারতীয় পণ্যে 500 টাকা শুল্ক কমল নেপালে। মহামেলার স্পোর্টিং ক্লাবের নয়া সভাপতি হুমায়ুন কবির কি বললেন প্রাক্তন সভাপতি? 1 সেপ্টেম্বর থেকে কড়াকড়ি, এইসব করলেই এবার গুনতে হবে জরিমানা, ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার। গ্রেফতার হতে পারেন অনুব্রত মণ্ডল, বীরভূমে যা হলো তোলপাড় রাজ্য রাজনীতি। কি আনন্দ পাচ্ছে বলে বোঝানোর নয়, তৃণমূল নেতাদের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক দেবাংশু। দলবিরোধী কাজে বিধায়ককেও রেওয়াত নয়, সাব বার্তা শ্রমিকের সাসপেন্ড 3 বিজেপি নেতা। নদীযান যুব সমাজ রেল বানাক আর পকোড়া ভাজক, সিবিএসই পরীক্ষা নিয়ে তোপ রাহুলের। শুধু শিক্ষামন্ত্রী পদত্যাগ নয়, দুর্নীতিমুক্ত দেশ গঠনে এই দাবি ককরোচ জনতা পার্টির মানব কেন্দ্রে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। মমতা বনাম ঋতব্রত তৃণমূল, কারা আসল তৃণমূল আর কারা নয় তা নিয়ে চলছে নজিরবিহীন টানাপোড়েন। সোমবার এই অসন্তোষে জল গড়াতে চলেছে কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করবেন মমতাপন্থীরা, শোনা যাচ্ছে দ্রুত শুনানির দাবি করবেন তারা। আবার সংসদীয় দলের হ্রাস কার হাতে থাকবে তা নিয়ে নির্ধারিত হতে পারে সোমবার। স্বাভাবিকভাবেই পরিস্থিতির দিকে নাকি কড়া নজর রাখছেন ঋতব্রতপন্থীরা, তারপরই হয়তো পরবর্তী পদক্ষেপ করবেন তারা। শোনা যাচ্ছে হয়তো প্রতীকের দাবিতে আইনি পথেও হাঁটতে পারেন বিদ্রোহী বিধায়করা। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব আরো প্রকট হয়। শোনা গিয়েছে ঘরোয়া বৈঠকে নাকি বারবার অভিযোগের আঙুল উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। তার একাধিক ভুলে দল এমন ভরাডুবির বলেই দাবি করা হয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা সহ আরো অনেকেই একে একে মুখ খোলেন। তারই মাঝে গত 6 মে বিধায়কদের নিয়ে কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন। তাতে বিরোধী দল নেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়। ওই দিন যারা উপস্থিত ছিলেন তারা সকলে হাত তুলে শোভনদেবকে সমর্থন জানান, কিন্তু বিধানসভায় এই সংক্রান্ত যে প্রস্তাবনা জমা দিতে হয় তা দেয়নি তৃণমূল। এরপর 13-14 মে বিধানসভায় তৃণমূল বিধায়কদের শপথ গ্রহণ হয়। শপথের পর নিয়ম মেনে সই করেন বিধায়করা। বিরোধী দল হিসেবে তৃণমূলের কাছ থেকে বিরোধী দল নেতার নাম
নিয়ে প্রস্তাবপত্র চান বিধানসভার সচিব। তা জমা দিতে 19 মে ফের কালীঘাটে বৈঠক ডাকা হয় বিধায়কদের। ওই দিন কেউ ছিলেন না, উপস্থিত সকলের সই নেওয়া হয় দলের তরফে। মিলিয়ে দেখা হয় কজন গণহাজির। পরে দলের প্রস্তাবিত বিরোধী দলনেতা নামে সমর্থন জানিয়ে 70 জনের সই করা একটি কাগজ জমা দেওয়া হয় বিধানসভায়। তৃণমূলের তরফে জানানো হয় ওটাই বিরোধী দলনেতার প্রস্তাবনা পত্র। আর এখানে গরমিল শুরু। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে সচিবের সন্দেহ হয়, 2 জায়গায় তৃণমূল বিধায়কদের সই না মেলায় তিনি থানায় এফআইআর করেন। তদন্তভার পেয়ে কাজ শুরু করেন সিআইডি। এই টানাপোড়েনের মাঝে ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম স্পষ্ট দাবি করেন তিনি সই করেননি। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে 2 থেকে 3 জন যুবকই ঘুরিয়ে ফিরিয়ে সই করেছে। এদিকে আবার অভিষেকের নেতৃত্বে বিরোধিতা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আসল তৃণমূল তৈরি করেন। বিরোধী দলনেতা হন ঋতব্রত। বঙ্গ রাজনীতিতে অতীতে কোনোদিন এমন ঘটনার সাক্ষী হয়নি, কথায় তার নজিরবিহীন। এই পরিস্থিতিতে ঘর বাঁচাতে মরিয়া চেষ্টা করছেন তৃণমূল নেত্রী। শোনা গিয়েছে তিনি নাকি বেশ কয়েকজন বিদ্রোহী বিধায়ককে ফোন করেছেন, তৃণমূলের খোলনলচে বদলে দিয়েছেন। অভিষেকের দায়িত্ব ভাগ করে দিয়েছেন ডেরেক ব্রায়ান এবং দোলা সেনের মধ্যে। পদ না কাড়লেও কিংবা মুখে কিছু না বললেও অভিষেক যার দলে একাই 100 নন, তার তৃণমূল নেত্রীর পদক্ষেপে স্পষ্ট। এই পরিস্থিতিতে বর্তমানে দিল্লি পাড়ি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজধানীতে রাজনীতির শোলকে কোনো দিকে পাকায় সেদিকে নজর সকলের। তারপরেই পরবর্তী কঠোর কোনো পদক্ষেপ করতে পারেন ঋতব্রতপন্থীরা। অযোধ্যা রাম মন্দির থেকে উধাও হয়ে গেছে ভক্তদের তরফে দান করা কোটি কোটি টাকা। রবিবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। তার এহেন দাবি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। বিপুল টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় মন্দির ট্রাস্টের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সপা সাংসদ। এ বিষয়ে আদালতের হস্তক্ষেপের দাবি করেছেন তিনি। রবিবার সোশ্যাল মিডিয়ায় এই ইস্যুতে একটি পোস্ট করেন অখিলেশ যাদব। তিনি লেখেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রাম ভক্তদের জন্য এটি অত্যন্ত দুঃখের খবর। রাম মন্দিরে ভক্তদের দান করা কোটি কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। এই ঘটনা মন্দির ট্রাস্টের জন্য অত্যন্ত লজ্জাজনক ও অস্বস্তিকর। কেউই সামনে এসে এই ইস্যুতে মুখ খুলতে চাইছেন না। পাশাপাশি এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে তিনি লেখেন, এ বিষয়ে দেশের আদালতকে স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপের আবেদন জানাচ্ছে। কারণ এই বিষয়টি বিশ্বের সকল রামভক্ত ও সনাতনীদের বিশ্বাসের সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে। সেখানে সরকারের এই নিরাপত্তা সন্দেহজনক। বিষয়টি নিয়ে সরব হয়েছে সমাজবাদী পার্টিও। তাদের মিডিয়া সেলের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, অযোধ্যায় রাম মন্দিরে অনুদান থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ। চুরি শুধু লজ্জাজনক নয়, যারা এর দায়িত্বে ছিলেন তাদের নিয়ে প্রশ্ন উঠছে। ট্রাস্টের সঙ্গে যুক্ত ঊর্ধ্বতন কর্তাদের শুধু এই বিষয়ে আখ্যা দিলেই হবে না, বরং রাম মন্দির নির্মাণের জন্য এই ভক্তদের তরফে অনুদান হিসাবে এ পর্যন্ত কত টাকা পাওয়া গিয়েছে এবং তা কোথায় খরচ করা হয়েছে তার হিসাবে এবং বিস্তারিত তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে। মন্দির তহবিলের টাকা আত্মসাৎ, জালিয়াতি এবং চুরি কোনোভাবেই মানা যায় না। এই ঘটনা ভক্তদের বিশ্বাসের উপর আঘাত। বিজেপির অন্তত ঈশ্বরকে রেহাই দেওয়া উচিত। এদিকে রাম মন্দিরে ভক্তদের দানের টাকা নিয়ে বিতর্ক মাথাচাড়া দিতেই এই ইস্যুতে মুখ খুলেছেন শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের অন্যতম প্রধান দীনেন্দ্র দাস। তিনি বলেন, শ্রীরামের ঐতিহ্যের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। যদি এতে কোনো ভুল হয়ে থাকে তবে স্বয়ং ভগবান রাম তার বিচার করবেন, রামই তাকে শাস্তি দেবেন। ব্রিটিশদের থেকেও বেশি অত্যাচার চালিয়েছে তৃণমূল কংগ্রেস। 2026 সালে দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেল বাংলা। দমদমে বিজেপির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির থেকে তৃণমূলকে এভাবে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ডাকাতকে হারিয়ে দিয়েছেন, এখন তোষণের রাজনীতি মুক্ত হয়েছে বাংলা। রাজ্যে আইনি শাসন প্রতিষ্ঠা হয়েছে। 34 বছর বাম সরকার ও 15 বছর তৃণমূল সরকারের আমলে বাংলা অনেক পিছিয়ে পড়েছে। সেই কারণে নতুন করে এই রাজ্যকে গড়ে তুলতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, নতুন সরকার গঠনের পর এখনো 1 মাসও কাটেনি। মাত্র 28 থেকে 29 দিনেই অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কদিনের মধ্যেই 50 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার টাকা। জল জীবন মিশন প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি জল পৌঁছচ্ছে। সীমান্ত সুরক্ষায় বিএসএফকে জমি দেওয়া হয়েছে। মেট্রোর কাজে গতি এসেছে। ওয়াটার মেট্রোয় ছাড়পত্র মিলেছে। ধীরে ধীরে বিজেপির সংকল্পপত্রে থাকা সব প্রতিশ্রুতি পূরণ করা হবে বলে জানান শুভেন্দু। রাজ্যে ক্ষমতায় আসার পরই দুর্নীতি, বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে বিজেপি সরকার। এইসব অভিযোগে ইতিমধ্যে একাধিক গ্রেপ্তারও করেছে পুলিশ। এই বিষয়ে মুখ্যমন্ত্রী এদিন জানান, চোর দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ হয়েছে। বর্তমানে রাজ্যে শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষ এগিয়ে এলে সরকার সফলতা পাবে বলেও জানান শুভেন্দু। এই কর্মসূচি থেকে ফের একবার তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, ভাইপোর সব টেনিয়া পালিয়েছে, তৃণমূল পার্টিটা উঠে গিয়েছে, আমাদের কথা খরচ করতে হচ্ছে না, ওরা নিজেরাই বাকিটা আর বলছি না।
রাজনৈতিক মহলে আবারও চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নতুন করে দায়ের হওয়া একটি এফআইআরকে কেন্দ্র করে। অভিযোগ অনুযায়ী বোলপুর থানায় দায়ের করা এই মামলায় তার বিরুদ্ধে এক ইট ব্যবসায়ীকে ভয় দেখানো এবং চাপ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগকারী দাবি, 2021 সালে বোলপুর এলাকায় একটি রাজনৈতিক পার্টি অফিস নির্মাণের সময় তার কাছ থেকে প্রায় 30 লক্ষ টাকার ইট নেওয়া হয়েছিল। ওই সময় ব্যবসায়ীর সঙ্গে লেনদেন হয় বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে সেই অর্থ বা তার বিনিময়ে পাওনা নিয়ে সমস্যা তৈরি হয় বলে অভিযোগ। ব্যবসায়ীর আরও দাবি, পাওনা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে গেলে তাকে নাকি বিভিন্নভাবে ভয় দেখানো হয় এবং চাপ সৃষ্টি করা হয়, যাতে তিনি বিষয়টি আর এগিয়ে না নিয়ে যান। এই অভিযোগের ভিত্তিতেই সম্প্রতি বোলপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি নথিভুক্ত করে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য রেকর্ড করা হচ্ছে এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হচ্ছে। যদিও প্রশাসনের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। অন্যদিকে এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিরোধী শিবিরের তরফে দাবি করা হয়েছে বিষয়টি অত্যন্ত গুরুতর এবং এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। তাদের মতে কোনো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলেই তার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা উচিত, যাতে প্রকৃত সত্য সামনে আসে। তবে শাসক দলের একাংশ এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছে। তাদের বক্তব্য, নির্বাচন ঘনিয়ে আসার সময় এমন অভিযোগ অনেক সময় রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবে ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গের আবগারি নীতি এবং তার সঙ্গে যুক্ত আর্থিক দুর্নীতিকে কেন্দ্র করে বেড়েছে রাজনৈতিক উত্তেজনা। রাজ্যের মন্ত্রী এবং বিজেপি সাংসদ তাপস রায় অভিযোগ করেছেন, রাজ্যে কোটি কোটি টাকার আবগারি দুর্নীতিতে যুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্য শুধু তাপস নয়, 2017 সালে সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদনেও এই অভিযোগ করা হয়েছিল। অভিযোগ, প্রত্যেক বোতলে টাকা ঢুকত অভিষেকের ঘরে। তাপসের দাবি, 2017 সালে রাজ্যের আবগারি নীতিকে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছিল। ওই পরিবর্তনের মাধ্যমে মদ ও বিয়ার উৎপাদনকারী সংস্থা এবং পাইকারি ব্যবসায়ীদের উপর অতিরিক্ত আর্থিক চাঁদা বা লেভি আরোপ করেছিল তৃণমূল। এই অতিরিক্ত অর্থ আদায়ের প্রক্রিয়ার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা সংগ্রহ করতে অভিষেক, এমনটাই অভিযোগ তার। তিনি আরও বলেছেন, এই অর্থ সংগ্রহের একটি সংগঠিত ব্যবস্থার মাধ্যমে তৃণমূলের শীর্ষ স্তরে টাকা পৌঁছাতে বলে অভিযোগ রয়েছে। দক্ষিণ কলকাতার কামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকায় একটি সিন্ডিকেটের মাধ্যমে এই টাকা তোলা হতো বলে অভিযোগ। তবে এই দাবি নিয়ে প্রশাসনিক বা স্বাধীন তদন্তের কোনো চূড়ান্ত প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি। এই ইস্যু সামনে আসার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, রাজ্যের আবগারি নীতিকে ব্যবহার করে বড় ধরনের আর্থিক দুর্নীতি করেছে তৃণমূল এবং তার ফায়দা লুটত অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা তাপস রায় এই প্রসঙ্গে রাজ্যের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তদন্তের দাবি তুলেছেন বলে জানা যাচ্ছে। অন্নপূর্ণা যোজনায় মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢোকা শুরু হয়েছে। রাজ্যের সব যোগ্য উপভোক্তা এই প্রকল্পে টাকা পাবেন বলে স্পষ্ট করে দিয়েছে নতুন সরকার। অন্নপূর্ণা যোজনায় ফর্ম পূরণ আগামী 3 মাস চলবে। এখনো পর্যন্ত রাজ্যের কতজন মহিলা এই যোজনার টাকা পেলেন তা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার তিনি জানালেন, এখনো পর্যন্ত 50 লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। একই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শুভেন্দু এদিন বলেন, এত দুর্নীতি হয়েছে যে ব্রিগেড ময়দানকে জেল বানাতে হবে। এদিন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান হয়। সেখানে বক্তব্য রাখতে অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গতকাল পর্যন্ত 50 লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই যোজনায় 3,000 টাকা করে দেওয়া হয়েছে। এটা সবচেয়ে বড় সাফল্য। ফর্মে প্রথমে সমালোচনা হয়েছিল, 2 থেকে 3 দিন পরে সবাই বুঝেছেন সরকারের টাকা এভাবে জলে ফেলা যায় না। এরপরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করে শুভেন্দু বলেন, আগের সরকার 2,20 লক্ষ মানুষকে লক্ষ্মীর ভান্ডার দিত, তার মধ্যে 27 লক্ষের নাম ভোটার তালিকায় নেই। শুনলে অবাক হবেন, 3 লক্ষ পুরুষ লক্ষ্মীর ভান্ডার পেতেন। মুর্শিদাবাদের জঙ্গিপুর ব্লকের 4,500 মানুষ পাওয়া গিয়েছে। কৃষ্ণনগর 2-এর একটা অঞ্চলে পাওয়া গিয়েছে 273 জন। কি ভয়ঙ্কর দুর্নীতি! হিসাব করে দেখুন, 30 লক্ষের টাকা বছরে কত হাজার কোটি টাকা হয়। আমরা স্বচ্ছতার সঙ্গে যা করছি, এর সুফল আগামী 50 বছর এই রাজ্যের সরকার পাবে। আমরা ডেটা ব্যাংক তৈরি করে নিয়েছি, ভাবলে অবাক হবেন। বিধবা ভাতাও পুরুষ পেয়েছে। আপনি যেখানেই হাত দেবেন সেখান থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে। এ তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে জেল বানাতে হবে। তৃণমূলের শাসনকালে একের পর এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল। এই নিয়ে দিন শুভেন্দু বলেন, আমাদের 315 জন কর্মী আত্মবলিদান দিয়েছেন। ওই বিজেপি কর্মীদের পরিবারের একজন করে কর্মসংস্থানের ব্যবস্থা করবে রাজ্য সরকার। এ মাসেই চাকরির ব্যবস্থা করা হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে এদিন বড় বার্তা দেন শুভেন্দু। তিনি বলেন, এখনো পর্যন্ত 4,800 জনকে ফেরানো হয়েছে। এখনো 836 জন বিভিন্ন হোল্ডিং সেন্টারে রয়েছে, তাদেরও দ্রুত ফেরত পাঠানো হবে।
হস্টেলে দুই দিদির হাতে খুন হয়েছে প্রথম শ্রেণীর ছাত্রী। নদিয়ার কৃষ্ণনগরের সরকারি সাহায্যপ্রাপ্ত একটি বালিকা বিদ্যালয় হোস্টেলের শৌচাগার থেকে প্রথম শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় নবম শ্রেণীর দুই ছাত্রীকে আটক করল পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকারও করে নিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শনিবার ভোরে 7 বছরের এক ছাত্রীর দেহ উদ্ধার হয় হস্টেলের শৌচাগার থেকে। পরিবারের দাবি, গ্রীষ্ম ছুটি শেষে শুক্রবারই প্রথম শ্রেণী পড়ুয়াকে হোস্টেলে নিয়ে গিয়েছিলেন বাবা। মেয়েকে খুন করা হয়েছে অভিযোগ করেন তিনি। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে স্নান করতে গিয়েছিল 7 বছরের মেয়েটি। তার পেছনে পেছনে সেখানে ঢাকে নবম শ্রেণীর দুই ছাত্রী। তারপর মেয়েটির মাথা ধরে বালতির জলে চুবিয়ে দেওয়া হয়। প্রথমে শ্বাসরোধ করে মারার চেষ্টা করা হয়, পরে মেয়েটির মৃত্যু নিশ্চিত করতে ব্লেড দিয়ে নাবালিকার এক হাতের শিরা কেটে নেওয়া হয়েছে। পুরো ঘটনা ঘটানোর পরে শৌচাগারের দরজা বন্ধ করে বালতিটিকে এক কোণে সরিয়ে দিয়ে বেরিয়ে যায় দুই অভিযুক্ত। পরে ওয়ার্ডেন খোঁজ করতে গিয়ে ওই শিশুকে নিথর অবস্থায় শৌচাগারে পড়ে থাকতে দেখেন। হস্টেলের আবাসিকদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে ওই দুই ছাত্রীর কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। তাদের টানা জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের প্রশ্নের মুখে মুখে দোষ স্বীকার করেছে দুই ছাত্রী। আপাতত তাদের হোমে পাঠানো হয়েছে। কিন্তু কেন 7 বছরের মেয়েটিকে খুন করতে গেলে 15 থেকে 16 বছরের দুই কিশোরী? তদন্তের পর পুলিশের অনুমান, নবম শ্রেণীর দুই ছাত্রী ওই হোস্টেলে থাকতে চাইছিল না। তাদের ধারণা হয় হোস্টেলের ভিতরে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে পারলে কর্তৃপক্ষ হোস্টেল বন্ধ করে দেবেন। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ওয়াই রঘুবংশী বলেন, আবাসিকদের জিজ্ঞাসাবাদ করার সময় দুজনের বয়ানে অসঙ্গতি মেলে। টানা জেরায় খুনের উদ্দেশ্য সম্পর্কে এক প্রকার নিশ্চিত হওয়া গিয়েছে। হোস্টেল বন্ধ করাই মূল লক্ষ্য ছিল ওই দুজনের। তবে তদন্তের এখনো অনেক বাকি। বেশ কিছু নমুনা ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। মৃত ছাত্রীর বাবা অনিমেষ কুমার সাহা জানান, সকালে তিনি স্কুলে গিয়ে পুলিশের কাছ থেকে দুই ছাত্রীকে আটক করার বিষয়টি জানতে পেরেছেন। তিনি থানায় লিখিত অভিযোগ করবেন। তিনি বলেন, 1.5 বছর ধরে হস্টেলে থাকতো মেয়ে। কখনো হোস্টেল নিয়ে খারাপ কিছু বলতে শুনিনি ওকে। আমার মনে হয় নেশা করে দুই ছাত্রী এই ঘটনা ঘটাতে পারে। তবে শুধু ওরা নয়, আমার মনে হয় এটা ষড়যন্ত্র করে খুন। বড় মাথা রয়েছে। অন্যদিকে স্কুল চত্বরের নিরাপত্তা এবং ফরেনসিক তদন্তের জন্য বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আতঙ্কে অভিভাবকদের অনেকেই ছাত্রীদের বাড়ি নিয়ে চলে যাচ্ছে।